মধুদা ওগুলো পড়ে না। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমি বরাবরের মতো আজকে রবিবার, আমার ছুটির দিন, অফ ডে। তো আমি একটি দিনই পাই ছুটি, সেহেতু আমরা একটু সাহিত্য চর্চা বা আমাদের এই অঞ্চলের যারা মানুষ, যাদের কথা আমরা ভুলতে বসেছি, তাদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা করি, তাদের কথা একটু শুনতে চেষ্টা করি। তো যাই হোক, আমাদের সঙ্গে রয়েছেন কবি, গল্পকার এবং শিক্ষক বিনয়েন্দ্র কিশোর বাবু। তো দাদা, আপনাকে আমাদের স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় স্বাগত। আমরা খুব সম্মানিত বোধ করছি। নমস্কার। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি দুর্গাপুরে 1982 সালে এসেছি, আর 1987 সাল থেকে বলছি, সেগুলো প্রশ্ন করছি, এমনি নর্মালি বলুন। পত্রিকাটার কথা একটু। আচ্ছা, ঠিক আছে, বলুন বলুন। আমি দুর্গাপুরে 1982 সালে এসেছি, আর 1987 সাল থেকে দুর্গাপুরের আনন্দধারা নামে শিশু কিশোরদের একটি ষান্মাসিক পত্রিকা প্রকাশ করেছি। এখন 2024 পর্যন্ত এটা চলেছে, আর চালাতে সম্ভব হয়নি। এই পত্রিকাটা মোটামুটি এই অঞ্চলের সকলের ভালো লেখা নিয়ে অনেক নাম করেছে। সেই আলোচনায় আমরা যাব। তো প্রথমেই আপনার আমরা যেটা বলবো যে আপনার ছেলেবেলার কথা, শৈশবের কথা একটু বলুন, এবং জন্মস্থান, সেই সব সম্বন্ধে একটু বলুন। জন্মস্থান তো ময়মনসিংহ, বাংলাদেশ। সেখানে আমি 2 বছর বয়সে চলে এসেছি বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান, 3 নম্বর ইসলামাবাদ। সেখানে আমার বাবা পোস্ট অফিসে কাজ করতেন। সেখানেই আমার কলেজ পর্যন্ত বর্ধমানেই কেটেছে। রাজ কলেজে পড়াশোনা করেছি, বিদ্যার্থী ভবন হাই স্কুলে পড়াশোনা করেছি। আর সেখানে আমার ছোটোবেলার একটা নদী ছিল, বাঁকা নদী। সেখানে বন্ধুদের সঙ্গে দুবেলা, মানে রোজ পরীক্ষার দিনও আমরা ফুটবল খেলেছি, মনে আছে। মানে আমাদের খেলার কোনো বিরতি ছিল না। বেশ মন দিয়ে খেলাধুলা করে ভালো বন্ধুদের সঙ্গে মিলেমিশে আমরা থাকতাম এই ছোটোবেলায়। আর লেখালেখিতে আমি মুর্শিদাবাদে 1971 সালে চাকরি পেয়েছি, শিক্ষকতা, নিমতিতা জিডি ইনস্টিটিউশন। তখন থেকেই, তার আগে থেকেই কলেজ লাইফ থেকেই লিখতাম। কলেজের ম্যাগাজিনে একটা কবিতা লিখেছিলাম, ইংরেজি স্কুল ম্যাগাজিনে লিখেছিলাম। তারপরে তখন থেকে ফোয়ারা বলে একটা পত্রিকা সম্পাদনা করেছিলাম, 1-2 সংখ্যা। তারপরে বিশেষ করে আমার বেশি প্রাণের আগ্রহ হচ্ছে ছড়া, কবিতা, অনুগল্প, লিমেরিক, এইগুলোই বেশি লিখি, বেশি পড়ি। তা আমার কিছু ছড়া, আমার সৌভাগ্য যে সন্দেশ থেকে আরম্ভ করে সন্দেশ, শুকতারা, কিশোর ভারতী, পশ্চিমবঙ্গ সরকার বাংলা একাডেমির চিরসবুজ লেখা, তাতে যে শ্রেষ্ঠ ছড়ার সংকলন এই 2024-এ শ্যামলকান্তি দাস প্রকাশ করেছেন, তাতে আমি ভাগ্যবান, আমার একটি ছড়া স্থান পেয়েছে। 66টা ছড়া, 56টা ছড়া এতে স্থান পেয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার। আচ্ছা, যাই হোক, আপনি তারপরে বলুন যে দুর্গাপুরে কিভাবে এলেন? দুর্গাপুরে কর্মসূত্রে ওখানে ওই চাকরি ছেড়ে দিয়ে, এই শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে সাক্ষাৎকার, ইন্টারভিউ দিলেন নাকি? দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করেছি, এই শিক্ষকতার চাকরি। না, সেটা কিভাবে, সেই কথাটা একটু বলুন বিস্তৃতভাবে। যে দুর্গাপুরে আসা মানে এখানকার ইন্টারভিউ, মানে দেখে, আচ্ছা, বিজ্ঞাপন দেখে নাকি? হ্যাঁ, দুর্গাপুরে তখন নিয়ম ছিল যে ওই পশ্চিমবঙ্গ সরকারের 7 বছরের স্থায়ী পদের শিক্ষকরা কেবলমাত্র আবেদন করতে পারে। মানে 7 বছর এক্সপিরিয়েন্স। আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি। তারপর বাংলা এমএ করেছি। তো তখন বিজ্ঞাপন বেরোলো খবরের কাগজে। তা বিজ্ঞাপনের উত্তরে চিঠি, দরখাস্ত দিয়েছি। তারপরে ইন্টারভিউ পেয়ে, তারপরে 1982 সালে এখানে চাকরিতে জয়েন করেছি। হ্যাঁ।
আচ্ছা সেখানে বেশ একটা বোর্ডের মধ্যে তাতে এক্সপার্ট ছিলেন। আমার খুব মনে আছে, তখন বন্যা হয়েছিল, বন্যার পরেই আমাকে বললেন যে সাপোজ ইউ আর টিচিং ইন ক্লাস 7-9, টেল এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ফ্লাড। তখন আমি একটু তৈরি হয়েছিলাম যে ফ্লাড সম্বন্ধে ধরতে পারে। তখন আমি কোলরিজের একটা বিখ্যাত লাইন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক, এরকম মনে দিয়ে শুরু করেছিলাম। তাতে মনে হচ্ছে তারা খুব খুশি হয়েছিলেন আর ভালো ভালো কথা বলেছিলাম। হ্যাঁ। আচ্ছা বাহ। তারপরে আচ্ছা, যে আপনারা যে সময় ডিএসপি স্কুলে শিক্ষকতা করে কত সাল পর্যন্ত করেছেন মোটামুটি? আমি 2009 সালে নভেম্বরে রিটায়ার করেছি। আচ্ছা আচ্ছা। তো ডিএসপি স্কুলের একটা সময় আমরাও ওখানে পড়াশোনা করেছি ডিএসপি স্কুলে। সে একটা রমরমা ব্যাপার ছিল, এত স্টুডেন্ট পড়তো, সেখানে ভালো রেজাল্টও করতো। তো হঠাৎ যে স্কুলগুলো বন্ধ হয়ে গেল সে সম্বন্ধে আপনার কি মতামত? আসলে তখন তো এত ইংরেজি মাধ্যম স্কুল ছিল না, কিন্তু হঠাৎ করে যেন এত গজিয়ে উঠলো আমাদের এই শহরে। এখন তো স্কুলগুলো বন্ধই হয়ে গেছে। হ্যাঁ, আসলে ইংরেজি মাধ্যম স্কুল তখন ছিলই না, হয়তো সেন্ট জেভিয়ার ছিল, আর কোনোটাই ছিল না, বা কার্মেল ছিল। কিন্তু পরবর্তীকালে এখন শিক্ষাটা অনেকটা ব্যবসা, কমার্শিয়াল হয়ে গেছে। এখানে অনেক অভিভাবকদের সক্ষমতা, একটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে, তার ফলে তারা অনেকেই ইংরেজি মিডিয়ামের দিকে খুব ঝুঁকেছেন। ফলে অনেকগুলো ডিএসপিও এনকারেজ করেছেন, মানে তারা চাইলেন যে শিক্ষার দায়িত্ব আমরা বেশি, আর্থিক দায়িত্ব নেব কেন। ফলে ইংরেজি মিডিয়াম অনেক প্রচুর হয়েছে এবং স্কুলগুলো প্রায় কাশিরামের মতো স্কুল, যে স্কুলে বোর্ডে প্রথম বছর ভাই দ্বিতীয় হয়েছে, দাদা দ্বিতীয় হয়েছে, তার দ্বিতীয় বছর ভাই ফার্স্ট হয়েছে, সেই কিশলয় কৌশিক, এরা ওই পশ্চিমবঙ্গ সরকারের খাতায় উজ্জ্বল হয়ে আছে কাশিরামের নাম। কাশিরাম, এজন স্কুল, বিজন স্কুলে এত ভালো রেজাল্ট। পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই ছিল তো স্কুলগুলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গ। কিন্তু সেই অঞ্চলে সেই তুলনায় যে এখন যে সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলোর মান তো অতটা ভালো নয়, যেটা ডিএসপি স্কুলে ছিল মানটা। হ্যাঁ, আসলে ডিএসপি স্কুলে অনেক অভিজ্ঞ শিক্ষককে দেওয়া হতো। 7 বছরের ওয়েস্ট বেঙ্গল স্কুলে পশ্চিমবঙ্গ শিক্ষক হিসেবে 7 বছর চাকরি না থাকলে তাদের ইন্টারভিউ দেওয়া হতো না। ফলে অনেক অভিজ্ঞ শিক্ষক তারা এসেছেন, আগেকার দিনের শিক্ষক। তারপর ছাত্ররাও মোটামুটি অনেক সেই সময় সুশৃঙ্খল, অনেক আগ্রহী ছিল, অভিভাবকরা সচেতন। এমন একটা পরিবেশে ডিএসপি স্কুল খুব ভালো ফল করেছে। আপনার সতীর্থদের কথা বলুন, যে বিষ্ণুদা ছিলেন, আমার সতীর্থ অনেক বিষ্ণু সামন্ত, অশোক দাস, মৃদুল মুখোপাধ্যায়। অশোক দাস প্রয়াত হয়েছেন, মৃদুল মুখোপাধ্যায় আছেন, এরকম অনেক গুণী লোক। গুরুসদয় রায় খুব ভালো গল্প লেখেন। হ্যাঁ, বিষ্ণু সামন্ত তো দারুণ শিল্পী এবং কবি, সম্পাদক। অশোক দাস বেতার শিল্পী ছিলেন, লোকগীতি গাইতেন। অশোকদা বড্ড অসময়ে চলে গেল। হ্যাঁ, বিশেষ করে আমার মনে হয় যে অশোকদাকে তুলে ধরা ঠিক মতো হলো না, মনে হয় শিল্পাঞ্চল ঠিক মতো তুলে ধরতে পারলো না। অশোকদা এত কাজ ছিল অশোকবাবু, তো সেইভাবে কি ওনাকে মূল্যায়ন হলো না, সেটা মনে হয়নি। তো উনি কলকাতায় থাকলে কিন্তু অনেক স্বীকৃতি এবং সম্মান পেতেন। তবে উনি লোকজীবনের সঙ্গে যুক্ত ছিলেন। শেষ বয়সের রথীন রায়, মাননীয় রথীন রায় ওনাকে বর্ধমান লোকশিল্পীদের সংগঠনে বর্ধমান জেলার প্রেসিডেন্ট বা খুব উঁচু পদে দিয়েছেন এবং উনি সেগুলো নিয়ে অনেক কাজ করেছেন। কাজগুলো কি গ্রন্থিত হয়েছে? সেটা হয়তো হয়নি। হ্যাঁ, তবে উনি অনেক প্রবন্ধ লিখেছেন লোকশিল্প, লোক কবিতা, ছড়া ইত্যাদি নিয়ে। আচ্ছা, আপনার শুনি আপনার ছড়া, কবিতা বা কিছু কয়েকটা পাঠ করুন। আপনার এই পত্রিকাটা একটু দেখাই। এই যে আনন্দধারা, এটা আমার প্রথম সংখ্যা, একদমই হয়ে গেছে। এটা কত? 1987 সালে এই মাসে, এই সেপ্টেম্বর মাসে হয়েছিল। আচ্ছা, আমার প্রথম কবিতা ঘুড়ি। লাটাইয়ের সাথে থাকা সব ঘুড়ি
মেরে ঝলমলে সব ঘুড়ি হবে অমোঘ ভোকারটা একদিন। দাদু বলতেন, শুধু সুতো ছেড়ে যাবি, তবেই ঘুড়ি মাঠ পুকুর বন ছাড়িয়ে বহতা নদীর ওপারে নির্মল নীল নীল আকাশের কাছাকাছি যাবে, পাবে অনেক অক্সিজেন। বাহ, সে কথা না মেনে অকালে ভোকারটা এড়াবো ভেবে ঘুড়িকে শুধু লাটাইয়ের কাছাকাছি চারপাশে চোখে চোখে রেখেছি সুতো গুটিয়ে গুটিয়ে। অন্যের লাটাইয়ের সুতো গোপনে নিয়ে সুতো গুটিয়ে গুটিয়ে সুতোকে নিজের লাটাইয়ে রেখে আকাশ ছোঁয়া সবুজ মাঠ পাইনি। পেয়েছি দুপাশে ঝোপঝাড়, দিনে কিছু চাপ চাপ আধার, কাকুরে মাটি অলিগলি। উৎসব, দ্বিতীয় কবিতা। চারপাশে আপাত উৎসব, আসলে ঢেকি টেলিগ্রাম আজ। নীরবতায় সরব উৎসব, হাসছে সবুজ হয়ে কজন সোনা গাছে বনে। এক ঘরে হারানো ছয় ছানা ফিরে এলে অনেক মুখে এলো সুখ। এক বুক ধুকপুক করলে অনেকের চোখে ঘুম নেই। উৎসব আছে আজ তেমন গাগঞ্জ বন শহরে। খুব ছোট পরিসরে উৎসব শুয়ে আছে ৮০ বছরের দাদুর মতো। বাহ, এটা একটা বলছি, দুটো ছাড়া করবে। পাখিতন্ত্র। সুস্থ পাখিতন্ত্র দেব বলে আজ কোকিল টিয়ার মতো মিঠে আওয়াজ তোলে চালবাজ চিলছানা আর বাজ। তারপর মহানীর পেয়ে তারা নিলে প্রমোদ বিহারে যাবে দামি নীর পায় তারা আত্মীয়রা। রোদে জলে আর শীতে রোগা হয়, ভুগে যায় আজ অজ বনে পাখি। বিশেষ স্তুতিতে না ভরালেই আকাশ ভাঙা নীর আরও ভাঙে। কুমারী পাখিদের ডানা ভাঙা হয়, নামমাত্র মেলে সান্ত্বনা। গণপাখিদের চোখ মুখ ত্রস্ত থাকে, এই বুঝি কেউ এসে দিল জোর সাজা। স্বপ্ন দেখা পাখিদের ধস্ত শতদেহ, পায় না তো ভিআইপি পাখির স্নেহ। বাহ, সুন্দর। আচ্ছা, ডুবে যাওয়া একটা কবিতা। নীরব ডুবুরের মতো ডুবে যেতে পারিনি, তাই ভেসে ভেসে থেকে পেয়েছি ভাষা, বাসি ফুল মুক্ত পাইনি। নিবিষ্ট ডুব দিতে গিয়ে বড় কাঠিকে কুমির ভেবে ভয়ে ভেসে উঠেছি। অমোঘ অতল জলে ডোবা যখন সবার নিয়তি, তখন অনেক ভেবে ভেবে ঠিক করলাম ডুবেই যাব অনেক গভীরে অতলে। এখন বুঝেছি ডুবে যাওয়াই চির ভেসে থাকা, ভয়ে ভয়ে ভেসে থাকাই ডুবে যাওয়া। বাহ, সুন্দর। আরেকটা জিনিস কবিতা। 4th থেকে ফার্স্ট হয়ে আমি যেই ক্লাস 7-এ উঠি, বাবা দিলেন 10 টাকার পেন। তখন গোটা পাড়া মাথায় করে নেচেছি, সবাইকে বলেছি তা। এখন আমার 4-এ পড়া নাতির মনে জন্মদিনে দামি পিস্তল, চকোলেট বাক্স, রোবট ক্যামেরাও মাখে না মুগ্ধতা। জন্মদিনে আমার সাধের ক্ষীরের পুতুল পেয়ে সে হেসে ঠাকুমাকে বলে, ঠাম্মা দেখো দেখো দাদুটা না কি একটা জিনিস দিয়েছে। বাহ, ক্ষীরের পুতুল এখন জিনিস, এটার জন্মদিনে আর পুস্তক মানে কেউ আশা করে না। বাহ, সত্যি তাই, সত্যি। হ্যাঁ, আর একটা কবিতা বলবো। অবগাহন। পুকুর যতই আয়নার মতো হোক, সে তো পুকুর তাতে বড় জোর ধোয়া যায় পা। নদী যতই কুলুকুলু বয়ে যাক, সে তো নদী, তাতে বড় জোর ধোয়া যায় গা। সাগর যতই সুদূরে হোক, ঝঞ্ঝাক্ষুব্ধ হোক তার বুক, চোরাবালি ঘোলা জল হাঙর থাক, সেখানেই সব প্রাণের গভীর অবগাহন। বাহ, নমস্কার। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আসলে আমরা আজকে একটু তাড়াতাড়ি শুরু করেছি। অন্যদিন 10টা সাড়ে 10টার সময় আমাদের শুরু করা হয়। তো উনি একটু অসুস্থ রয়েছেন, একটু সেই জন্য একটু তাড়াতাড়ি এসছেন। আমারও শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্য গত সপ্তাহেও আমরা এই আয়োজন আড্ডাটা হয়নি নানান সমস্যায় থাকার জন্য। তো আপনারা যারা পরে দেখবেন তারা কিছু মতামত জানাবেন, বা এখন যারা দেখছেন কিছু আপনারাও প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনার এবার পত্রিকা সম্পাদনার কথা বলুন। কিভাবে পত্রিকা সম্পাদনার কথা মাথায় এলো? তখন দুর্গাপুরে এসে কাদের কাদের দেখলেন, আপনারা উদ্বুদ্ধ হলেন দুর্গাপুরে সেই সময় এসে কাকে কাকে পেলেন কাছে সাহিত্য আড্ডায়? হ্যাঁ,
দুর্গাপুরে একটু এইদিকে তাকিয়ে বলুন। পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে আমি সবচেয়ে সহায়তা পেয়েছি মাননীয় এবং আমার কলিগ বিষ্ণু সামন্ত। তিনি ছোটদের আমার সঙ্গে সঙ্গে থেকে মানে অলঙ্করণ, তারপরে প্রুফ দেখা, লেখা সিলেকশন করা, ছবি আঁকা সব কিছু এত নিখুঁতভাবে করেছেন যে পত্রিকাটা একটা খুব মানে উঠেছিল। হ্যাঁ, তার সঙ্গে পেয়েছিলাম শ্যামাপদ রায়, মৃদুল মুখার্জি, দিশারি মুখোপাধ্যায়, এদের সহায়তাও। আরও অনেক সহকর্মীরা নানাভাবে সহযোগিতা করেছেন। ভালো গল্প দিতেন কৃষ্ণা চৌধুরী, তারপরে গুরুসদয় রায়, শ্যামাপদ রায়, এই তারপরে প্রয়াত রঞ্জিত মিত্র, অনেকেই। হ্যাঁ, তারপর আপনার এটা শুরু হলো কিভাবে একটু বলুন। শুরুর কথাটা কিভাবে ওই প্রথম মাথায় এলো কিভাবে? বিড়ি সিগারেট খাই না, আমি ভাবছি যে অনেকে নেশা করে, আমি বিড়ি সিগারেট কিছু খাই না, তাইলে আমি অনেকে নেশার পিছনে মাসে 200 টাকা খরচ করে, তা 2-4টা টিউশনি করি, তা একটা পত্রিকা করব, সেই মাথায় এলো যে সেই খরচাটা হবে। তাতে বিষ্ণুদাকে বললাম, বিষ্ণুদা একই সঙ্গে আমরা স্কুলে আছি, উনি বললেন যে করুন, ভালো করে করুন, এবং উনি খুব ভালো লেখা জোগাড় করে দিয়ে পত্রিকাটাকে অলঙ্করণ করে ভালো করে প্রুফ দেখে ছাত্রছাত্রীদের লেখা এনে নানাভাবে স্কুলের ছাত্রছাত্রীদের হ্যাঁ স্কুলের ছাত্রছাত্রীদের লেখা ছাপিয়ে কখন আমরা পুরস্কার দিয়েছি, স্মৃতি পুরস্কার। আচ্ছা, বাহ। তারপরে একবার পত্রিকা থেকে একটা বিষ্ণুদার উদ্যোগেই হয়েছে, আমরা তথ্য কেন্দ্রে একটা আঁকার প্রদর্শনী করেছিলেন। বিষ্ণুদা এত পরিশ্রম করেছেন, 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12 থেকে 16 বছর পর্যন্ত সব ছাত্রীদের, মেয়েদের, ছেলেদের লেখা এক জায়গায় করেছেন, এবং অনেকে খুব ভূয়সী প্রশংসা ভালো। করেছেন। এটা ষষ্ঠীদার সঙ্গেও আমার সঙ্গে কথা হচ্ছিল, ষষ্ঠীদাও বলছিল আমি স্কুলের ছেলে মেয়েদের নিয়ে ছড়া নিয়ে একটা করার ইচ্ছে আছে। এটা করা উচিত, যে স্কুল এখন তো ছেলেমেয়েরা সাহিত্য চর্চার দিকে আসছে না, যদি স্কুলে বা কলেজে এই জিনিসটা শুরু করা যায় তাহলে তারাও উৎসাহ পাবে। এই যে আপনার পত্রিকায় দেখছি যে সমস্ত 10ম শ্রেণী, তারপরে 9ম শ্রেণী, এইসব ছেলেমেয়েরা কবিতা লিখেছে, এবং অলঙ্করণও বিষ্ণুদারই করা। হ্যাঁ, বিষ্ণুদা, বিষ্ণুবাবুর করা, অনুবাদ কবিতা থেকে সবই আছে। তারপরে আপনারা এটা শুরু করলেন নাকি? হ্যাঁ, তারপরে শুরু করলাম ত্রৈমাসিক করলেন। তারপরে কিছু বিজ্ঞাপন পাওয়া যেত, তখন এতটা ক্রাইসিস ছিল না, ডিএসপি, এএসপি, মেকন এগুলো পাওয়া যেত, ফলে পত্রিকাটা কোনো রকমে অনেক পরিশ্রম করে সকলের সহযোগিতায় চলতো। পরে এগুলো সব বন্ধ হয়ে যায়। ওই তো গুরুসদয় রায়, ধীরেন দেব, বিমান চট্টোপাধ্যায়, হ্যাঁ, সবাই লিখেছে। অনেকেই এখানকার যারা সবাই, বিমান চট্টোপাধ্যায়, বিমান মাঝি, মৃণাল বণিকও লিখেছেন, তারপরে মধু চট্টোপাধ্যায় ধারাবাহিকভাবে দুর্গাপুরের ইতিহাস কিছু লিখেছেন। আচ্ছা, আপনাদের পত্রিকায়? হ্যাঁ, বাহ। সেগুলো কি সংগ্রহ? সেগুলো আছে। যখন দেখলাম যে স্বাধীনতার পরে মানে রাজনীতি আসবে ভেবে অনেকে তখন আর বেশি ওগুলো বন্ধ করে দিয়েছে, যে কিছু আমাদের ডিএসপি পারমিশন দিয়েছিল যে যদি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইট শুড নট ক্রিটিসাইজ ডিএসপি, পারমিটেড। এই জন্য সেই জন্য দেখলাম ডিএসপির সমালোচনা যদি থাকে তাহলে সেটা ছাপার দরকার নেই, সেই জন্য তখন এই দুর্গাপুরের ইতিহাসটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আপনি তো নিখিল বঙ্গ শিশু সাহিত্য সংসদের সঙ্গে যুক্ত, যেটা পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার রয়েছে, এবং সেখানে আমিও দেখেছি আপনাকে, যে আপনাকে ঝর্ণাদিকে ঝর্ণাদি তো প্রতি বছর আমাকে বলতেন ওই যে বার্ষিক প্রতিযোগিতা হতো, দেখতাম বাচ্চাদের নিয়ে। আমি নিখিল ভারতের এক সময় সম্পাদক ছিলাম, ঝর্ণাদির আগে আমি সম্পাদক ছিলাম 2টো টার্মসে, 3-6 বছর। তারপরে ঝর্ণাদি আসলেন, ঝর্ণাদি সবচেয়ে সফল সম্পাদক। তো ঝর্ণাদি তো চলে গেল, সত্যি ক্ষতি হলো আমাদের, বিরাট শূন্যতা হলো। তো সেই সম্বন্ধে বলুন, যে এটা এখন ঝর্ণাদি তো চলে গেলেন, এখন এই দায়িত্ব কিভাবে কি হবে হচ্ছে, বা এখন কাজকর্ম সবাই মিলে
দায়িত্ব যিনি নিয়েছেন তিনি ভালো গল্পকার, মানে সময় দিতে পারেন একটু। রেণুকা মুখার্জি, আচ্ছা। তিনি অনেক নন্দনে তার গল্প বেরিয়েছে, নানা জায়গায় লেখেন গল্প টল্প, মোটামুটি গল্পটাই উনি ভালো লেখেন বেশি, গল্প প্রবন্ধ। না, লেখালেখির থেকে শুরু করে আমি যেটা বলছি যে শিশুদের সাথে যুক্ত বা শিশুদের মন বোঝা এইগুলো আরো বেশি একটু থাকতে হবে। মানে লেখালেখিটা আমরা সবাই লেখালেখি করি, কিন্তু আমার মনে হয় যে শিশু সাহিত্য নিয়ে কাজ করাটা খুব সহজ ব্যাপার নয়। শিশুদের মনের কথা বোঝা এবং শিশুদের জন্য সেই রকম শিশু উপযোগী লেখা, সেটা খুব যে সহজ কাজ সেরকম নয়। খুব সত্যি কথা বলেছেন। আমরা স্কুলে শিক্ষকতা করেছি, 5 থেকে 12 পর্যন্ত পড়িয়েছি, তাও যে কিশোর মনটা যতটা কিছু বুঝেছি, কিন্তু একেবারে শিশুদের বোঝা বা শিশুদের মন বোঝা খুব কঠিন, অনেকেই এটা বলেছে। এবং আমি একবার বিমানদার সঙ্গে আলোচনা হচ্ছিল এই বিষয়ে, তো বিমানদা একটা খুব ভালো কথা বলেছিল, আমার এই মুহূর্তে মনে পড়ে গেল যে বিমানদা বলছিল যে শিশু কিশোরদের জন্য এখন গল্পের ধরনটা একটু চেঞ্জ করতে হবে। আগে যেমন ভূত পেতনি রাক্ষস কক্ষসদের নিয়ে লেখা হতো, বাঘ সিংহ, তার থেকে এখন এই কম্পিউটার, তারপর রোবট, এইগুলোকে আনতে হবে, তাহলে ওরা আরো বেশি আকৃষ্ট হবে। কম্পিউটার, রোবট, পরিবেশ দূষণ, তারপরে সকলের মধ্যে মেলামেশা, মানে এই যে মিড ডে মিলের মধ্যেও সব সম্প্রদায় একসঙ্গে বসে খাওয়া, এটা একটা মানে অস্পৃশ্যতা বা। আচ্ছা, এই বিষয়ে আরেকটি প্রশ্ন করি যে মিড ডে মিল তো আমাদের ডিএসপি স্কুলে কখনো ছিল না, তো এটা কি খুব প্রয়োজনীয় একটা উদ্যোগ? কি আপনার কি মনে হয়, এটা কি শিক্ষার পরিবেশ ঠিকঠাক ভালো? মানে প্রকৃত দারিদ্রতার কথা চিন্তা করলে কিছু ছাত্র আছে সত্যি তারা খুব কষ্টে আছে, কিছুরা গ্রামে বস্তিতে, হয়তো বাবা মা মারা গেছেন, বৃদ্ধ ঠাকুমার কাছে আছেন, খুব কষ্টে আছে। কাজেই তাদের পক্ষে স্কুলে সরকার থেকে মনে করেছে যে স্কুলমুখী করতে গেলে একটু এটা করলে ভালো। তাছাড়া সবাই মিলে সরকারের আমল থেকেই শুরু হয়েছে মানে না এটা মনে হয় পরবর্তীকালে কংগ্রেস সরকার চালু করেছে এটা, ভালো। তবে ওইদিকে মনোযোগ যাওয়াতে পড়াশোনার পরিবেশটা কিছুটা মাস্টারমশাইদের এত নজর রাখতে হয়। অনেকে আমাকে একজন বলেছিল যে সারাদিন হিসেব করতে, বাজার করতে, শিক্ষকদের উপর খুব চাপ বেড়ে গেছে। কিন্তু ছেলেরা যে আনন্দ করে খায়, একটা ডিম যে এই পর্যন্ত দেওয়া হচ্ছে, খবরের কাগজে দেখছিলাম যে একটা সেই 9-এ দিদি পড়ে, সে ভাগ করে রেখে দিল, টিফিনের পরে দিদিকে দিল, এই যে ভাগ করে খেলো, রেখে দিল, এই জিনিসটার আনন্দটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। যে 9-এর ছেলেরা পাচ্ছে না, কিন্তু দাদাকে আমি দেবো, দিদিকে দেবো, ভাই এই যে করে রাখছে। এই জন্য একটা অনেক অভিজ্ঞতা, তাদের মধুর অভিজ্ঞতা হবে। আর কিছু মানুষের রুজি রোজগারের, যারা রান্না টান্না করেন, তাদের হয় একটা কর্মসংস্থান হয়, শিশুদের মধ্যে একটা মেলামেশা হয়। আচ্ছা, এখনকার যে ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের মধ্যে যে নৈতিক শিক্ষার একটা অধঃপতন দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে সমাজে, যে তাতে একটা অপরাধ প্রবণতাটা বাড়ছে, তো সেটা এবং ছেলেমেয়েরা পড়াশোনা, মানে সাহিত্যের যে পড়াশুনো বই টই আমরা যেমন পড়েছি, অবন ঠাকুরের বই, রবীন্দ্রনাথ ঠাকুরের বই ছোটোবেলায় যেরকম পড়তাম, সেটাও অনেকটা কমে যাচ্ছে। তো এ বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, এটা ঠিকই। এখন আমার মনে হয় যে মোবাইল এবং টিভি এটা হাতে হাতে এত বেশি এসে গেছে, একটা ছোট ছেলেও মোবাইল ব্যবহার করছে, সবসময় মাথা গুজে বসে আছে, কানে দিচ্ছে, বাসে কথা বললে অনেক কানে সবার গোজা, গান শুনছে, মানে কথা বলা যায় না, 2-3 বার বললে তখন বলছেন, মানে এমন অবস্থা হয়, মানে এটা খুব বেদনাদায়ক। ফলে তারা বই বুকে আর হচ্ছে না, পড়ার বইও ঠিকমতো পড়ছে না। আর সাহিত্যের দিকে বা নৈতিকতা বলতে গেলে চারপাশের পরিস্থিতি, মানে আমাদের অভিভাবক, পিতা মাতা সকলকেই একটা ভালো পরিবেশ আমরা যদি পরিবেশ দিতে পারি, তবে সেটা আরেকটু ভালো হয়। সেটা মনে হয় শিশুরা, ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, একতরফা সেটা পাচ্ছে না, ততটা পাচ্ছে না। হ্যাঁ, সেটাও আগেকার দিনে আমাদের যৌথ পরিবারে বাবা মারা যে আদর্শ তুলে ধরতেন, সেই জিনিসটা নেই এতটা। এখন নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা হয়তো দুজনে চাকরি করছে, একা থাকছে, ভাবছে যে হাতে মোবাইলটা তুলে দিলে ঠিক থাকবে, সেই রকম ভাবে করছে। এই পরিবেশটা হয়ে গেছে। কাজেই বাবা মাও তারা নানা চাপে আছেন,
শিশুদের উপরে একটু চাপ, একতরফা চাপ সৃষ্টি করছেন, কিন্তু তাদের যেদিকে প্রকৃত আগ্রহ আছে সেই দিকে তাদের দিলে আমার মনে হয় তাদের মানসিক শান্তি ভালো হবে, তাদের হতাশা আসবে না। আমাদের সঙ্গে রয়েছেন আশরাফুল মণ্ডল, সদ্য বিশিষ্ট কবি। তিনি লিখছেন, আপনার ছড়া দীর্ঘদিন ধরে পড়ি। আপনি আমাকে চিনবেন না হয়তো, না চিনবেন। আমার দাদা আপনার চেনা মানুষ ছিলেন। আমার দাদা জামান কাশিরামের রোড বয়েজের শিক্ষক ছিলেন, কাশিরাম দাস। কি নাম ছিল? ওই যে জামান, ও কামালুজ্জামান। হ্যাঁ, কামালুজ্জামান কাশিরামের বাংলা শিক্ষক ছিলেন। হ্যাঁ, বাংলা শিক্ষক, ওনাকে চিনতাম। আশরাফুল দা এই সময় একজন বিশিষ্ট কবি, ভালো লেখালেখি করছেন। উনি কয়েকদিন আগে এসেছিলেন, সাক্ষাৎকার দিয়েছেন। শুধু কবিতা না, উপন্যাসও লেখেন, গল্প লেখেন, খুব ভালো প্রিয় একজন মানুষ। তো আপনি ছড়া পড়ুন কটা, বা গল্প পড়বেন? গল্প পড়বো, অনুগল্প পড়ুন। ছড়াই আগে পড়ি, ছড়া। এই পশ্চিমবঙ্গ সরকারের চিরসবুজ লেখা, বাংলা একাডেমিতে প্রকাশিত 2024-এ শ্যামলকান্তি দাস সম্পাদিত, মানে মোট 56 জনের একটি করে ছড়া স্থান পেয়েছে। আমি ভাগ্যবান, আমার একটি ছড়া স্থান পেয়েছে, সেটা আমি পড়ছি। ইষ্টি কুটুম। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম বৃষ্টি কুটুম এলে, যাই সকলে দলে দলে খুশির খেলা খেলে। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম ফিষ্টি কুটুম এসে, শীত সকালে ন্যায় সকলে মজারিয়া এক দেশে। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম সৃষ্টি কুটুম শিরে, এলে ভাইরে সবে পাইরে রূপর মাঝে হিরে। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম কৃষ্টি কুটুম আজ, সারা দেশের কুসুমবাগে ফোটাক গন্ধরাজ। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছে কিশোর, খুব ভালো, প্রতিবার সাক্ষাৎকারে ও দেখে, ও ভালো। কিশোর, দেখো, কিছু প্রশ্ন থাকলে জানাতে পারো। অনেক ধন্যবাদ তোমাকে। বলুন, গল্প পড়ুন, বলবেন? ছড়া দিয়ে একটা পড়ি, পড়ুন। কাটার করচা ছড়া। রানা হীরা খাল কাটে, আনাড়িরা তাল কাটে, কেনা জানে আজকাল ঢাক ঢোলে মাল কাটে। দিদিমণি আখ কাটে, নিধিমণি শাক কাটে, দিদুন্ত ছড়া কাটে, ডাক্তার মোড়া কাটে। সখারাম কেশ কাটে, বোকারাম দেশ কাটে। একটা ছড়া গাছের কথা, মানে গাছ কেটে আমরা যে সর্বনাশ করছি, গাছের কথা। আনি মানি জানি না, করিহানা হানি না, করি কানা কানি না, আমরা কি অবুঝ, পরিবেশ সবুজ, দেশটাকে ভরে ফুল ফল ছায়াতে। তবু ভাই একিরে, কিছু লোক দেখিরে, আমাদের কাটছে, ডালপালা ছাড়ছে, শেষ করছে বন, কত বন ভায়াতে। জানা আছে ফলটা, হবে যে স্থলটা, ক্রমে মরুভূমিরে, বন কেটে ডাল কেটে, কেন রে খাল কেটে, আনছে রে নরনারী বিনাশের কুমিরে। আরেকটা ছড়া পড়ছি, একটা মজার ছড়া পড়ছি, মানে পরীক্ষামূলক ছড়া। মানে প্রত্যেক ছড়াতে একটি করে প্রশ্ন আছে। দ্বিতীয় লাইনে প্রথম প্রশ্নটার উত্তর দ্বিতীয় লাইনে আছে, দ্বিতীয় প্রশ্নটার উত্তর প্রথম লাইনে আছে। তুই যাস কই বেহেট চড়া, তুই যাস কই বাণীভঞ্জ, তোর সাথে কেড়ে রানীগঞ্জ। তুই যাস কই রানীগঞ্জ, তোর সাথে কেড়ে বাণীভঞ্জ আছে। পকেটেতে কিরে আছে কাম, যাস তুই কেন আমজাম, তোর ভাই কেড়ে সাতটায়, ফিরবিরে কখন সতুরায়। ঠোঁট ফোলা কেন বাণীপীঠ, কোন স্কুলে যাস কামড়ালো বাজে কিট। দেবুদার দোষ কিরে ফুটবলে, বিকেলেতে মাথা কেসে ঝুট বলে। এরকম একটা। আরেকটা এক্সপেরিমেন্টাল ছড়া পড়ছি। প্রথম যে শব্দটা আছে লতা, তারপরে তাল, তার বিপরীত শব্দ দিয়ে। আচ্ছা, লতা নাকি তাল খেয়ে, শুরু শেষের শব্দ উল্টে যাওয়া। লতা নাকি তাল খেয়ে তোলে খাসা তাল,
লখা আর তিন ভাই খোড়ে নাকি খাল, নগা নাকি গান গান কাঁধে নিয়ে করে গান, নটাতেও খেলা কাকা দেবে কানে টান, কলা খেয়ে খগেনের খোলে নাকি লাখ, কটা লোক দেখে ভরে 500 টাক, লব নব ভবদের মাঠে খেলে বল, লক কেড়ে করে দিল ববুদের কল, জল খায় খুশমনে গজা থেকে লজ, জগ বড় তাই তেনো মাপে বড় গজ, টক খেয়ে রব তোলে টুনু কটকট, টপরতে কেড়ে রাখে মাঝরাতে পট, টনকুড়ি বাতাস কি দেখা যায় নট, বর এলে বিয়ে বাড়ি হই হই রব, বসকন লেক ছড়া আর পর সব। আরেকটা ছড়া পড়ছি, মজার ছড়া। মজার বিজ্ঞাপন, ভরাটের জন্য খুব মজার একটা বিজ্ঞাপন সেটা। পেপারেতে দেখে কাকু গিয়ে কাকি নাড়া, বিজ্ঞাপন একখানা বড় মন কারা, এমন যে বিজ্ঞাপন কেউ দিতে পারে, কত লোক সেটা ভেবে যায় বারে বারে। বিজ্ঞাপন খানা হলো দেবঘর ভাড়া, দিয়েছেন বিজ্ঞাপন দীননাথ ধারা, দেনুদার কাছে এসে বলে যায় নেতু, পাই না তো কেউ খুঁজে এ ভাষার হেতু, দেনুদাকে দেনুনাথ তাকে বলে, নাক ডাকি জোরে ভয়ে চোর পালিয়েছে চুরি টানা করে, 3 মাস অ্যাডভান্স ঘর ভাড়া দিয়ে ঘরে এলো ধনী লোক, তিনি নাকি সিয়ে, 3 দিন পরে দেখি তিনি রাতারাতি ঘর ছেড়ে গেছেন যে মামাবাড়ি কাথি, তাই এই অ্যাডখানা দিলাম যে ভাই, একেবারে বদ্ধ কালা ভাড়াতে যে চাই, বড় দুটো ঘর দেব কম ভাড়াতেই, ফোন আসে না তো দেশে বদ্ধ কালা নেই। এটা আরেকটা মজা হচ্ছে, এখন ষষ্ঠীদা, শিরানাথ বাবু ওরাও খুব বেশ ভালো ছড়া লেখে। পড়ুন পড়ুন। আরেকটা আজকাল এইসব ছড়া তো শোনা যায় না, এগুলো আরো বেশি করে প্রচার হওয়া উচিত। তুতো ভাই, এগুলো যদি শিশুরা একটু পড়ে, বাচ্চা ছেলেদের পড়ানো হয়। মাথাতেই রূপালী দিদি শাড়িদার, উনিও খুব ভালো লিখছেন বাচ্চাদের জন্য ছড়া। আচ্ছা, খোকার বাহাদুরি, মানে খালি হাতে বাঘ মারা যায় কি করে দেখা যাক। খোকার বাহাদুরি, বাঘটাকে মারলাম কষে 4 চর, 10 ডিগ বাজি খেলো গায়ে এলো জ্বর, আরও রেগে মেগে তার কানমলে ভাই, তাই নাকি তবু বাঘ কামড়ায় নাই, কামড়াবে কোন মুখে নাম তার ভুলো, সারা দেহে নখে দাঁতে তুলো শুধু তুলো। আচ্ছা, আরেকটা তুতো ভাই, মাথাতেই করে ঘুর ঘুর, সুর শুধু সুর, সুর শুনতেই সে তো যাবে যাবে বহু দূর, নূরপুর থেকে রোদপুরে রোদ জলে যাবে বোলপুর, কেউ সুর তাল নিয়ে যদি তাকে কিছু বলে, তার পিছে পিছে সে তো যাবে চুপচাপ চলে, ভিড়ে যাবে সুর সাদা যত লোকদের দলে। বিনু বলে তিনু ওকে আগে মোটে দেখি নাই, গলে লাল টাই, দেখবি কি 5 দিন হলো এসেছে আমার, খুঁড়তুতো নয় সুরতুতো ভাই। আচ্ছা, আরেকটা মজার ছড়া পড়ছি। দেখি একটু ছড়ার বইটা সবাইকে দেখিয়ে দিই আপনাকে। মজার ও পরীক্ষামূলক ছড়া, বীরেন্দ্র কিশোর দাস, এই যে বইটি। এটা কত সালে প্রকাশিত হয়েছে? এই সদ্য প্রকাশিত হয়েছে। আচ্ছা, বাহ। 2026 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, আরেকটা ছড়া পড়ছি। খেল, মাইকেল মতিলাল সাইকেল অতিলাল চড়ে, ভিড় বাসে যায় ব্যাগ সিটে ছেলে কেঁদে যায় জোরে, নানা গুণে গুণে মতি সকলের প্রিয় অতি, তাই বিধু বলে কিরে হলো গেছে নাকি মারা ওর ভাই, মতি চুপ, ছেলে তার কেঁদে যায় আরও আরও জোরে, দিনু বলে আগুন কি ঘরটাতে লেগেছে রে ভরে, 4 মাথাতেই চানু বলে ছেলেটার ব্যথা পেটে, ডাক্তার তো কাছে আছে যারে ওকে নিয়ে ভাই হেঁটে, কথা নেই মতিদার ছেলেরও কাদা কমে না তো, আলি চাচা বলে ছেলে ভোকা কারো কাছে হাত পাতো, দুঃখ পেয়ে চেঁচিয়েই বলে ওঠে বলে এক থুরথুরে বুড়ি, বলে
মতি, তোদের কি সব কিছু গেছে চুরি? সাইকেল জোরে চলে, চলে জোর ছেলেটার কাদা, চারজন সন্ধ্যা এসে ধরে হাত চেপে দেয় বাধা। বলে দাদা, মতি দাদা, বড় বিপদে কি গেছো পড়ে? 9-8 বছরের ছেলে কাঁদে কেন এত জোরে? মতি বলে, বেল ছাড়া সাইকেল চাপা দিল ছাগ, খেলো রামধোলাই যে গতকাল সাজে রানাবাগ। আমারও চুরি গেছে সাইকেল থেকে বেলটাই, জোর কাদা মানে সরো, সাইকেলে বেল টেল নাই। শুনে সবে হেসে মরে, বলে দেখালে যে খেল বড়, খাসা উপস্থিত বুদ্ধি তুমি ভাই মাথাটাতে ধরো। বাহ। আরেকটা দিচ্ছি, বিদঘুটে কারণ। বল দেখি শম্ভু আর স্বর্ণ, কি কারণ এই কুম্ভকর্ণ একটানা ঘুমে কাটাতেন 6 মাস। রাগী রাবণদা দ্রুত বেগে পড়াতেন সারা রাত জেগে, পেটাতেন জোর না মানলে সমাস। তাই যান বাঁচাতেই ভাই কুম্ভকর্ণ দামি দাও আই, খেয়ে ঘুমে 6 মাস কাটাতো বলেন টমাস। বল দেখি নরহরি দাস, সব পাণ্ডবেরা বনবাস, কী কারণে চলে গেলেন গো হঠাৎ? বলেছেন কত গুণীজন, বড় ছাদ এত নর বড়ে, পড়ে যাবে মাটিতেই ভাই যে কোনো দিন রব তুলে পটাত। আর একটা ছড়া, হঠাৎ, বেশি ভাড়ার কারণ না হঠাৎ, গড়িয়াহাটের গাছের ডালটা হঠাৎ পড়ল পথের ওপর মটাত, লাগলো লাবুর হেলমেটটাতে কটাত, তখন ছিটকে যায় হেলমেট ঝটাত। দারুণ বরাত, হারু বলে হেসে ফিক ফিক, অনেক দিনের তুবড়ে থাকা সে হেলমেটটাই ঝড়ের আঘাতে হলো ঠিক। এহেন ঘটনা করিসটা কেউ আর লিক, লাবুটা জানতে পারলে বদলা নেবে ঠিক। আচ্ছা, আরেকটা শেষ চারা পড়ছি, চতুর খদ্দের। এটা শুক্তারায় সন্দেশ পত্রিকায় এটা শারদিয়াতে বেরিয়েছিল এবং আমি ভাগ্যবান নীরেন চক্রবর্তীর পরে এই ছড়াটা স্থান পেয়েছিল। যাই হোক, চতুর খরিদ্দার। ট্রেন থেকে পেন কেনে সোনারাম সেন, 1 মাস পরে সাদ সেটা বেচবেন। চেনা লোক দেখে কন বাঁকা সরকার, পেনখানা বেচে দেব টাকা দরকার। 1 মাস আগে কেনা, দাম টাকা 10, 5 টাকা পেলে দেব হোক কিছু লস। সুচতুর সরকার কন মিটে হেসে, 1 মাস পরে ফিতে নিয়ে যাব এসে। বাহ, সুন্দর। এবার কটা লিমেরিক পড়ছি, অনুগল্প। বলুন। তার মাঝে আমি একটা প্রশ্ন করি আপনাকে, যে আপনারা যেই সময় এসেছিলেন সেই সময় তো দুর্গাপুরের কীরকম সাহিত্য চর্চা দেখেছেন, বা এখন দুর্গাপুরে যেসব আপনার তো সাহিত্য উৎসব মানে অনুষ্ঠানে খুব একটা কম দেখা যায় না আপনাকে এখন, কারণ তো তখনকার যেরকম সাহিত্যিক একটা পরিমণ্ডল ছিল সে সম্বন্ধে কিছু বলুন, বা এখনকার সঙ্গে কি তফাৎ? না, তখন ছিল কি, তো এখনও যেমন নিয়মিত আড্ডা কিছু হচ্ছে, তখনও ছিল। এই যে আমাদের জলপ্রপাত পত্রিকা প্রতি মাসে পূর্ণিমাতে পূর্ণিমা বিলাস নাম দিয়েছিল, সেটা নিভাদে এবং শিপ্রা বন্দ্যোপাধ্যায়, না শিপ্রা না, হ্যাঁ শিপ্রা বন্দ্যোপাধ্যায়, এরা দুজন। নিভাদি মূলত খুব ডেডিকেটেড, অনেক সুভাষ মুখোপাধ্যায়কে এনেছেন, তারপরে অমিতাভ গুপ্তকে এনেছেন, অনেককে এনেছেন, অনেক বড় বড় সাহিত্যিককে। এই তারপরে ছেলে বিভূতিভূষণের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়কে এনেছেন, অনেককে ওনার দেখেছি। তারপরে আর তাছাড়া ছিল দুর্গাপুর সাহিত্য সভা, অশোক মজুমদারের মধ্যনগর, হ্যাঁ সাহিত্য সভা, সমকণ্ঠে কৃষ্ণদেব ছিলেন, সিদ্ধেশ্বর শেঠ ছিলেন, হ্যাঁ, আর অনেক আগে ছিলেন সুধাংশু সেন, হ্যাঁ সুধাংশু সেন। তারপরে একটা নিম সাহিত্য হয়েছিল, সেটাতে তো বিমান চট্টোপাধ্যায়, মৃণাল বণিক, এইসব রবীন্দ্র গুহ এই সমস্তরা ছিলেন। আর মৃণাল বণিক তো একজন বড় কবি, দুর্গাপুরের একজন, হ্যাঁ প্রয়াত হয়েছেন। তাছাড়া ভালো গল্প লিখতেন খুব মণি মুখোপাধ্যায়। গণতান্ত্রিক যে সাহিত্য সভাটা ছিল, কেষ্ট চট্টোপাধ্যায় ছিলেন তার সম্পাদক। তখন বেশ এটার অনেক বড় অনুষ্ঠান। কি স্বগতকে দেখেছেন? স্বগত সাহিত্য পত্রিকা, স্বগত সাহিত্য
অল্প আরতি দেখেছি, বসু, সামান্য। আরতি হ্যাঁ বসু, হ্যাঁ হ্যাঁ, তখন মানে প্রায় বন্ধ হয়ে বন্ধ আসছে এরকম হয়ে সময়। আসছে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, সেটাতে আরতি কুমার বসু ছিলেন, আরতি কুমার বসু, মণি মুখোপাধ্যায়, আর আর ইস্পাতের চিঠি একটা ছিল, হ্যাঁ। পৃথ্বীশ চক্রবর্তী চালাতেন। হ্যাঁ, এই কটা পত্রিকাই বেশি ছিল। তো তখনকার যে আপনাদের যে সাহিত্যিকদের সঙ্গে যে আদান প্রদান, যে সম্পর্কটা ছিল, এখনো কি সেই সম্পর্কটা? হ্যাঁ, তখন আদান প্রদান, নিভাদের সাহিত্য সভায় সবাই আমন্ত্রিত হতেন, যেতেন, বেশ খুব ভালো আড্ডা হতো। তারপর দুর্গাপুর সাহিত্য সভা হতো, অশোক মজুমদার মাঝে মাঝে সম্মেলন করতেন, আড্ডা দিতেন। আর এই সমস্ত পত্রিকাগুলো, আমাদের দুর্গাপুর আনন্দারাম প্রকাশের সময় অন্তত 3 মাস পর পর একটা সাহিত্য সভা হতো। হ্যাঁ, সেখানে বার্ষিক উৎসব হতো, সেখানে হতো অনেকগুলো। তখন পত্রিকার সংখ্যা একটু কম ছিল, আর এখন অনেক বেড়েছে। তাও এখন আমাদের জয়ন্ত দত্ত, উনি আড্ডা করে যাচ্ছেন, আর অনেক কাজ করে যাচ্ছেন গবেষণা। তারপরে রাজীব ভাটি একটা পত্রিকা করেন, অনেক সাহিত্য সভা করেন। তারপরে আরো দু একটা আছে, কি যেন, আরো পত্রিকা আছে। এখন একটা শারীরিক অসুস্থতার জন্য হয়তো সাহিত্য সভায় যেতে পারি না। ও শ্যামাপদ রায় সময় অসময় বলে একটা পত্রিকা করে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে। হ্যাঁ হ্যাঁ, উনি চালিয়ে যাচ্ছেন এরকম। তারপরে ছোটদের কটাও, এই আমাদের ছোটদের এখন নেই। চৈতালি মজুমদার কিছুদিন করেছিলেন, চালিয়েছিলেন। চৈতালি মজুমদার কি পত্রিকা সম্পাদনা করছেন? ধিতাং বলে একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন বেশ কিছুদিন। আচ্ছা, বাচ্চাদের আর বিশ্ব শিখা সামন্ত একটা পত্রিকা বের করেছিলেন, হিংটিক ঝট। অল্প কিছুদিন। হ্যাঁ, শিওর। উনি প্রয়াত হলেন, তার আগে ওটা শিশুদের। হ্যাঁ, বিষ্ণুদা খুব সহযোগিতা করেছিলেন। আচ্ছা, আর চৈতালি মজুমদার, কি বললাম যেন, ধিতাং। আর তাপসময় পাল শৈশব বলে একটা পত্রিকা করেছিলেন অনেকদিন, তাপসময় পাল। আচ্ছা, হ্যাঁ, আর একটা পত্রিকা করতেন। না, মহিলা সম্পাদকের কথা আমাকে জানতে চাইছিল একজন, যে মহিলা সম্পাদক করতেন। মহিলা সম্পাদকের মধ্যে বেশি করে সবচেয়ে মনে পড়ছে তো নিভাদে সবাই পরিচিত। তারপরে আমাদের ঝর্ণা মুখোপাধ্যায়, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। উনি ছোটদের সাহিত্য সম্পাদন হলেও অনেক বড়দের জন্য কবিতা, গল্প, প্রবন্ধ সবই লিখেছেন। আর শিপ্রা বন্দ্যোপাধ্যায় একটা পত্রিকা করছেন, শতদল। হ্যাঁ, শিপ্রাদিতটা জানি। হ্যাঁ, অন্তরা সিংহ রায় করছেন, কাকলি গৌরক্ষিত করছেন, অনেকেই করছেন ছোটদের। হ্যাঁ, বড়দের জন্য, এর জন্য মানে মহিলারা এগিয়ে এসেছেন। এটা শর্মিষ্ঠা দাস করছেন। শর্মিষ্ঠা দাস ডাক্তার, উনি পত্রিকা করেন। হ্যাঁ, পত্রিকা করেন, উনি ভালো গল্প লেখেন। হ্যাঁ, অনেকেই লিখছেন বেশ। এখন বিস্তৃতি হয়েছে, যদিও একবারে তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রীরা কলেজে পড়া, তারা বেশি আসছেন না, কিন্তু কিছু সাহিত্যিক আছেন, তারা খুব আন্তরিকভাবে নানা জায়গায় সংগঠন করছেন, পত্রিকা করছেন, ঘরোয়া অনুষ্ঠান করছেন, করছেন, বা ফেসবুকে অনেক প্রসার হয়েছে, এটা ভালো দিক একটা। ঠিক আছে, আপনার গল্পটা পড়ুন, অনুবাদ। আমার অনুগল্প পঙ্কজ। ট্যাক্সি থেকে নেমেই ভাড়া মিটিয়ে সোজা ডাক্তারখানায়। আরে, ছোট্ট ব্যাগটা, 2 লাখ টাকা ছিল, মেয়ের বিয়ে হবে কি করে? সমরবাবু ও স্ত্রী সুমিতা দেবীর মুখটা ধুলো পড়া আয়না। সুমিতা দেবীর প্রেশারটা অনেক বেড়ে গেছে, সব শুনে ডাক্তারবাবু তাকে আগে দেখে ছেড়ে দিলেন। অন্য ট্যাক্সিতে সমরবাবু সোজা থানায় এলেন। সমরবাবুকে প্রণাম করে ট্যাক্সি ড্রাইভার দারোগাকে বলেন, স্যার, মাস্টারমশাই এসে গেছেন। ছোট্ট ব্যাগে 2 লাখ টাকা ফিরে পেয়ে সমস্যার হাতে যেন চাঁদ পেলেন। সমস্যার ট্যাক্সি ড্রাইভারকে বুকে জড়িয়ে ধরে নাম জিজ্ঞেস করলেন। ড্রাইভার বলল, পলাশ। সমস্যার জোর করে তাকে 5,000 টাকা হাতে দিয়ে বললেন, চারদিকে অনেক পাক দেখছি রে, তুই পলাশ না, পঙ্কজ, খাঁটি পঙ্কজ। আরেকটা ছড়া, ছড়াটার নাম রাজার গুরু পরীক্ষা নেবেন। ডাক সাইটে 10 জন সাহিত্যিক আমন্ত্রিত রাজসভায়। রাজার বিনীত প্রস্তাব
সাদর সংবর্ধনা পাবেন। শর্ত একটাই, কখন কোথায় মাথা উঁচু করবেন, নিচু করবেন, মেরুদণ্ড সোজা রাখবেন, বাঁকাবেন, তা আমার বিশেষ পরামর্শদাতার পরামর্শে করবেন। পাবেন অনেক রত্ন সম্বর্ধনা, ভোগের নন্দনকানন। 3 দিনের মধ্যে একটা শব্দ হ্যাঁ বা না লিখে জানান। 6 জন সাহিত্যিক আপ্লুত, উদ্বেলিত। চক্ষুলজ্জা একটা বড় ব্যাপার, তাই সঙ্গে সঙ্গে হ্যাঁ না লিখে পরদিন সকালে লিখে দিলেন হ্যাঁ। 3 জন সাহিত্যিক দোটানায় বুঝলেন এই প্রস্তাব মেনে তারা বড়জোর ছোট পাহাড়ে ঠাঁই পাবেন, এভারেস্ট অধারা থাকে যাবে। 4 জন চাপ এলো স্ত্রী ছেলে মেয়ের কাছ থেকে। 2 দিন পরে তারাও লিখে দিলেন হ্যাঁ। আর একজন সাহিত্যিকই তখনই না লিখে দিয়েছিলেন। 3 দিন পর সেনাপতি সেই না লেখা সাহিত্যিকের বাড়ি এলেন। সাহিত্যিক বুঝলেন তার গলা কাটা যাবে না। সেনাপতি বললেন, আপনি 4 দিন পর বিপুল সম্বোধনা পাবেন। স্বয়ং রাজা আছেন কাছেই, তিনি আপনার সঙ্গে করমর্দন করবেন। সাহিত্যিক স্বতঃস্ফূর্ত হয়ে বলে ওঠেন হ্যাঁ। বাহ, বেশ মজা। আরেকটা পড়ছি। গুমোট আবহাওয়া। ভিজিলেন্স অফিসারের স্ত্রী ক্লাসমেট শোভা দেবীকে ফোন করলেন, তোর ছেলে দুলাল করবীকে খুন ধর্ষণে লিপ্ত, আরও 2 জন সাথে ছিল, ওকে রাতেই সরিয়ে দে। রাত 9টা, বাইরে প্রবল ঝড়, শোভাদির ভেতরেও উথাল পাথাল। দুলালকে বলেন চল দাদার বাড়ি, বৌদি খুব অসুস্থ। ড্রাইভারকে ইশারায় বলে দেন থানায় যেতে। দারোগাকে বলেন শোভাদেবী, আমার ছেলে দুলাল করবীকে ধর্ষণ ও খুন করেছে। মা হিসাবে বলছি, অন্য মা যেন ন্যায্য বিচার পান। দারোগাবাবু। কিছু বলার আগেই এসপি সাহেবের ফোন, করবী খুনের রিপোর্ট পাঠান আইজি রিলেটিভসে। 7টা ফোন এসে গেছে। হালকা কেস দিন দুলালের নামে, নয়তো আপনার বিপদ। নতুন আসা দারোগাবাবু একবার মেঝের দিকে তাকান, একবার সিলিংয়ের দিকে। এসি ঘরটা কেমন প্রশস্ত, এসি ঘরটা কেমন অক্সিজেনহীন, গুমোট মনে হচ্ছে তার। আরেকটা গল্প পড়ছি। ওইটাতে আছে, অনুগল্পের বাগানে সব আছে। এটাও আপনার লেখা বই নাকি? দেখি একটু দেখিয়ে দিই পাঠকদের। অনুগল্পের বাগান, এই যে অনুগল্পের বই, অনুগল্পের বাগান। এটা কত সালে প্রকাশ হয়েছে? এটা অনেক আগে। ত্যাগ। মলয় 10 জন বন্ধুর কাছ থেকে 2 থেকে 5,000 টাকা ধার করেছে মায়ের অপারেশনের জন্য। স্কলারশিপের টাকাটা বাবাকে দিচ্ছে বলে বন্ধুদের বলছে টাকাটা শোধ করতে একটু দেরি হবে। মায়ের অপারেশনের মলয় স্কলারশিপের টাকাটা দিচ্ছে তা সবাই জানে। রকে বসা বন্ধু থেকে আমেরিকায় থাকা সব বন্ধুরা। বন্ধু তপনকে মলয় বলে, তোদের স্কুলে যাব, হেড স্যারের কাছে বিশেষ দরকার, কাল তুই থাকবি তো? তপন, থাকবো, তবে স্কুল করতে নয়, ফেয়ারওয়েল নিতে। মলয়, কনগ্রেচুলেশনস, তা কোন কলেজে যোগ দিচ্ছিস? তপন, কোনো কলেজে নয়। মলয়, তবে নিশ্চয়ই পিএসসির বড় পদে জয়েন করছিস? তপন, তাও নয়। মলয়, তবে নিশ্চয়ই কুবের শ্বশুরের কড়িতে বিদেশে যাচ্ছিস ডক্টরেট করতে? তপন, তাও নয়। এতগুলো অনুমানের মধ্যে একটাও নয়। মলয় বলে, তবে কেন এমন সুখের শিক্ষকতা চাকরি ছাড়ছিস? তপন, ছোট বোনের বিয়ে তো, একমাত্র ছোট বোনের বিয়ে। মলয়, তাতে চাকরি ছাড়ার কী হলো? 5 দিন ছুটি নিবি, খাটাখাটনি করবি, বাবাকে কিছু টাকা দিবি, বাস। তপন, চাকরিটা ছাড়লাম তবে তো 70,000 টাকা হাতে পেলাম, তাতেই তো বোনটা বিয়ের পিঁড়িতে বসবে। আরেকটা শিক্ষা। বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র ছেলে সমু আমেরিকায়, মস্ত ইঞ্জিনিয়ার। সবার আশা যে কোনো মুহূর্তে এসে যাবে। দিদির কাছে ফোন এলো,
কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে, আসতে পারবো না। যত টাকা দরকার পাসবই থেকে তুলে নে, খুব ঘটা করে শ্রাদ্ধ যেন হয়, পরে আসবো, দুঃখিত। মা কান্নায় ফেটে পড়েন, বলেন, খোকা, বাবা তোর কেউ নয়, বসই সব, পাড়াতে ছিছি পড়ে যাচ্ছে, শত্রুরা হি হি করে হাসছে ও হাসবে। আয় বাবা, যে করে হোক 3 দিনের জন্য আয়। সম বলে একটু সম বলে, কিছু মনে করো না মা, এ সময়ও বলতে বাধ্য হচ্ছি, দাদু যেদিন মারা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছ জোর করে, বলেছ অন্যের দিকে না তাকিয়ে শুধু নিজের কাজ করো, এটাই উন্নতির মূল মন্ত্র। তোমার শিক্ষাই তো। মায়ের হাতটা কাঁপছে, শরীর কাঁপছে, হঠাৎ ফোনটা ছেড়ে দিলেন। কবিতার ফ্যান। তমালধর অধ্যাপক, তরুণ, সুবক্তা, বোদ্ধা, বন্ধু হরেন দত্তের কাকা বোনকে একটা চাকরি পাইয়ে দিয়েছেন। আগুনে পড়ে না কবিতাটা 10 মিনিট ধরে প্রশংসা করলেন, ইনিয়ে বিনিয়ে বললেন কবিতাটা অসামান্য, সাহিত্যের স্থায়ী সম্পদ। সভা শেষে হরেনবাবু বাড়ি যেতে যেতে বলেন, তমাল, আমার বিমল স্যারের কবিতাটাও একটু সুখ্যাতি করলি না, ইংরেজি, সংস্কৃত, হিন্দি কোটেশন দিয়ে আমাকে গাছের আগায় তুলে দিলি, এটা তোর বাড়াবাড়ি। মুখে যাই বলুক, এরপর থেকে হরেন দত্তের আত্মীয় মহলে তমালবাবুর কদর তুঙ্গে। আজ হরেনবাবু তমালবাবুকে নিয়ে পিসির বাড়ি, কাল মামার বাড়ি, পরশু মাসির বাড়ি, তরশু কাকুর বাড়ি যাচ্ছেন। সর্বত্র চর্বচস্য লজ্জপ্রিয় এলাহি খানা জামাই আদর। হরেন দত্তর ক্ষণস্থায়ী নামে কাব্যগ্রন্থের 200 কপি বিক্রি শেষ। তমালধর একাধিক পত্রিকাতে এই কবিতার বইকে বাংলা সাহিত্যের চিরস্থায়ী সম্পদ বলে মন্তব্য করেছেন। হরেনবাবুর কাছে কবিতা বইয়ের মাত্র 10 কপি আছে। এক বাল্যবন্ধু মালদা থেকে আসছে হরেন দত্তের কবিতার বই নেবার জন্য। হরেনবাবু তমালধরকে বলছে তার কাছ থেকে 10 কপি সে নেবে। হরেনবাবু গেছেন তমালদের বাড়ি সন্ধ্যাবেলায়। হরেনবাবু বারান্দায় দাঁড়িয়ে, লোডশেডিং, বিদ্যুৎ এলেই ঢুকবেন, তমাল কলেজের খাতা পার্সেল করে পাঠাবেন, গালা গলাতে হবে, গ্যাস বাড়ন্ত। ভাইকে বলেন, কাগজ দিয়ে আগুন জ্বালা। ভাই দেখলো দাদা হরেনদার আগুনে পড়ে না কবিতার পাতাটা দিলেন। ভাই বলল, দাদা, এই কবিতার পাতাটা পুড়িয়ে দেবে? একে যে তুমি বাংলা সাহিত্যের একটা বড় মাপের কবিতা বলে বেড়াচ্ছ। তমালের হাত, থাম, আগুনে পড়ে না কবিতার পাতা দিয়ে আগুন জ্বাল। হরেনবাবু বারান্দা থেকে কথাটা শুনলেন, দেখলেন তার কবিতার 1 নম্বর ফ্যানের নির্দেশে আগুনে পড়ে না কবিতা পুড়ে যাচ্ছে দাউ দাউ করে। হরেনবাবু ভেতরটা পুড়ে যাচ্ছে আরও বেশি দাউ দাউ করে। সত্যি একদম সার্থক এই সময়ের কথা। আরেকটা চলবে, আরেকটা বলবো। যাই হোক, আমরা নমস্কার, আপনারা দেখছেন সংস্কৃতি করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় বিনয়েন্দ্র কিশোর দাস মহাশয়। এবার একটা কবিতা, এই ছড়া, অনুগল্প, মনস্তাত্ত্বিক। সব ফাইনাল হয়ে গেছে রমার বিয়ের, আগামী 25 তারিখে। কজন যাব, আশীর্বাদ করব, ব্যাস। সমীরবাবু স্ত্রীকে বলেন। স্ত্রী সুতাপাদেবী বলেন, তার আগে মেয়ে সব ফাইনাল করে ফেলেছে। তার মানে? থমথমে মুখে সুতাপাদেবী মেয়ের বিয়ের রেজিস্ট্রেশনের ফর্মের জেরক্স কপি ও মেয়ের চিঠি দেখান, বলেন, মেয়ে চলে গেছে এক কাপড়ে। সমীরবাবুর চোখে জল, মা মারা যাওয়ার পরেই প্রথম। পরের দিন ছেড়ে দিলেন কুলীন পদ, পশ্চিমবঙ্গ মনস্তাত্ত্বিক সমিতির সহসম্পাদক পদ। সভাপতিকে জানালেন ফ্রান্সে কনফারেন্সে যাচ্ছেন না। সভাপতির বিস্মিত হলো, কেন? জানেন কত যশ অর্থ পাবেন? মনস্তাত্ত্বিক হিসাবে আমি ব্যর্থ স্যার, পরে আপনাকে সব বলবো, বলে সমীরবাবু কাঁপা কাঁপা হাতে ফোনটা ছেড়ে দিলেন। বেশ, আমরা তো অনেকটা সময় পেরিয়ে এলাম। হ্যাঁ, লিমেরিক কথা। আচ্ছা, কটা লিমেরিক উনি ইয়ে পড়বেন। আচ্ছা, লিমেরিক সম্বন্ধে একটু বলুন, যারা লিমেরিক জানে না তাদের সম্বন্ধে একটু বলে দিন লিমেরিক। আচ্ছা, লিমেরিক এডওয়ার্ড লিয়ার এর স্রষ্টা। মানে মোট 5টি লাইন হবে। প্রথম লাইনটি বড় হবে,
তার সঙ্গে দ্বিতীয় লাইনের মিল থাকবে। তৃতীয় লাইন আর চতুর্থ লাইন তুলনামূলকভাবে অনেক ছোট হবে, সেই দুটো লাইনের মিল থাকবে। আবার পঞ্চম লাইনটা প্রথম দ্বিতীয়ের সঙ্গে মিল থাকবে। আর এতে পঞ্চম লাইনে একটু চমক থাকলে ভালো হয়। লিমেরিকে হাসি, মজা, ব্যঙ্গ, বিদ্রূপ সবই ফুটে ওঠে। এখন বাংলাদেশে সাহিত্যেও অনেক লিমেরিক চর্চা হয়েছে। একটা ওনার লিমেরিকের বই হ্যাঁ, অন্নদা শঙ্কর রায়, ভবানীপ্রসাদ মজুমদার, সত্যজিৎ রায়, এরকম আরও অনেকে, অজিত কুমার দত্ত, দীপ মুখোপাধ্যায়, অনেকেই, সরল দে, অনেকেই লিমেরিক লিখেছেন। আমার কয়েকটা লিমেরিক। পার করে দিলি ভাই বয়সটা 50, অফিস করেও আছে ধান টন টন চাষ, তুই এত গুণী তবু কেন শুনি, রোজ রোজ কোণে দেখে লাখ টাকা 50। দ্বিতীয় লিমেরিক। ছাগলেরা সব খায় যদি দাও তুষ খায়, ঘাস খায় ফ্যান খায় যদি দাও জুস খায়, খায় নানা পাতা পাকা আম আতা, তাই বলে ছাগলেরা কখনো কি ঘুষ খায়? এটা বেশ সুন্দর বার্তাও রয়েছে। হ্যাঁ, বয়সটা যেই তার চলে এলো 19-এ, মিডিয়ার ঢাকঢোলে হয়ে গেল গুণিসে, আসল কারণ বলতে বারণ, মামা তার টপ বস, ভাগ্নে তো চুনিসে। আরেকটা চলা। দাদা পায় বেশি বেশি আমি বোন কম, আমি পাই লজেন্স দাদা চমচম, দাদা যায় উটিপুরি আমি চার বাড়ি ঘুরি, এই ভেদ সবখানে দেখি হরদম। একটা ছড়া। এখন ইঁদুর মানে পাশাপাশি আমি একটা 4 চাকা কিনলে কেউ দোতলা বাড়ি করবি, এরকম কিছু একটা ভিতরে একটা যেন কম্পিটিশান চলে। এটা ঝকঝকে বাড়ি যেই করে কর বাবু, 4 চাকা কেনে সেই পাশে থাকা হাবু, দেবাবু কি কম যান ফ্ল্যাট কেনে 1 খান, লোন মেটাতেই রাতে খান দুধ সাবু। ধবধবে সাদা বেশে কেউ যদি বলে হেসে, দাদা ব্যাগখানা দেখবেন চট করে কিনে আনি আদা, বলবই চটপট নেভার নট নট, ব্যাগ রেখে বিপদকে ডেকে আনি নই এত গাধা। সুন্দর, হ্যাঁ বেশ সুন্দর। আচ্ছা, যুগটা। এখন যুগটা তখন যখন ছিল মৌর্য, ঘৃণার ছিল রে কাজ চৌর্য, তবে রাজপাল বলে আজকাল চৌর্যের অপর নাম শৌর্য। আরেকটা। বেতন যতই আজ বারুক পেবিলে, আবেদনটা পড়ে রইবেই টেবিলে, যেই পায় চেলা গুপি চুপি চুপি বহুরূপী, জলদি সই সারে দয়ানন্দ দে বিলে। আচ্ছা, আরেকটা। একটা বজার ছড়া বলছি। ষষ্ঠীপদ পাল লিমেরিক অনেক লিখেছেন, বিশ্ব সামন্ত লিখেছেন, ইংরেজিতেও লিখেছেন। হ্যাঁ। নিমতায় ডিম খেয়ে ভীম লেখে ডিমেরিক, খাসায় এক টিম গড়ে লিখে ফেলে টিমেরিক, ভেবে ভেবে তারপর ঝড়ে ঘুরে 4 ঘর, মাঘ ভরে গায়ে হিম মেখে লেখে হিমেরিক। আরেকটা এক ডাকে চেনে সবে তিনি সেরা জ্যোতিষী, নাম তার শুনবে কি তার নাম মতীষী, তার একমাত্র নাতি হারা, জলে ডুবে হায়ে গেল মারা, তার কাছে যাব কেন না গেলে এই ক্ষতি কি। ঠিক আছে, খুব সুন্দর। আজকে আপনার কবিতা পাঠ, গল্প এবং লিমেরিক আমরা শুনলাম।
আমাদের সঙ্গে রয়েছেন দিশারি মুখোপাধ্যায়, কবি দিশারি মুখোপাধ্যায়। দিশারিদা লিখছেন বিনয় দা একজন বিনয়ী মানুষ। ধন্যবাদ দাদা, খুব ভালো থাকবেন। উনি একটু অসুস্থ রয়েছেন, হ্যাঁ, সেই জন্য ঠিক মতো আজকে অনুষ্ঠানটা হলো না। আমারও শরীরটা আজকে একটু ভালো নেই। তো যাই হোক, আপনাকে অনেক শ্রদ্ধা ও সম্মান জানাই বীরেন্দ্রবাবু, আপনি মূল্যবান সময় দিলেন। আচ্ছা, আমাদের এই শহর নিয়ে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিছু বার্তা দিয়ে যান, এবং যারা লেখালেখি করছে তাদের উদ্দেশ্যে, এবং আমাদের শহর নিয়ে যে দুর্গাপুরে আপনি দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছেন। আচ্ছা, একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করে, সেটা আমার সঙ্গে বিষ্ণুবাবুর কথা হচ্ছিল, বিষ্ণুদার সঙ্গে ষষ্ঠীপদ পালবাবুকেও আমি বলেছি যে এই অঞ্চলে যে শিশু সাহিত্য নিয়ে যারা কাজ করছেন সেই নিয়ে একটা গবেষণামূলক কাজ হওয়া উচিত, মানে ডকুমেন্টেশন, কিন্তু সেটা হচ্ছে না। এই অঞ্চল বলতে পুরো এই আসানসোল, দুর্গাপুর, এই শিল্পাঞ্চলের কথা বলছি। সেরকম কাজ কি আপনারা করছেন? বা আমার করার ইচ্ছে আছে একটা, দেখা যাক যদি আমি করতে পারি। খুবই মূল্যবান মানে প্রস্তাব এটা, চিন্তাধারা। শিশু সাহিত্য ঝর্ণাদি অনেকটাই আমাকে সময় দিতে পারতেন। শিশু সাহিত্য নিয়ে অনেকেই কাজ করেছেন, অনেকে ভালো শিশু সাহিত্যিক এখানে করেছে। বিশ্ব সামন্ত নিজে একজন খুব ভালো শিশু সাহিত্যিক, শিশু কিশোর। তো আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে বড় মানে অত করতে পারিনি, অন্তত প্রচুর লেখককে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান শিশু সাহিত্য চর্চায় বর্ধমান জেলা, এটা একটা তুলে ধরেছি। তার সঙ্গে একটা জিনিস দিতে চেষ্টা করেছি, প্রত্যেকের ফোন নাম্বার দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 200 পাতার একটা বই, এবং আমার 400 কপি করেছিলাম, মানে বইগুলো এখন একটা দুটো আছে, খুব নানা পত্র পত্রিকায়। আপনি তো অনেকগুলোই বই করেছিলেন, ভৌতিক একটা সংকলন। হ্যাঁ, ভৌতিক সংকলন। তো এইটা তথ্যকেন্দ্র, তারপরে বর্তমান, একদিন পত্রিকায় অনেক বড় করে হেডিং দিয়েছে যে কোনো জেলা এরকম শুধু শিশু সাহিত্য নিয়ে এরকম করেনি। মানে এখানে দত্ত, বিখ্যাত, মানে আসানসোলের যে কি দত্ত, এখানে সুনীতি কুমার মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে জয়া দত্ত, এরকম জয়া মিত্র থেকে ধীরেন দেব, বিমান চট্টোপাধ্যায়, সকলের লেখা, সকলের, মৃণাল বণিক, যারা পুরনো অনেক দিন থেকে লিখেছেন বা শিশু সাহিত্য লিখেছেন, তাদের গল্প, এই গুরুসদয় রায়ের গল্প, তারপরে শক্তা রায় খুব লিখতেন, একজন, তার নামটা মনে পড়ছে না, তার গল্প, রঞ্জিত মিত্রের গল্প, এগুলো বিশিষ্ট গল্পকারদের গল্প, আর ছড়া কবিতা, এবং যে সমস্ত পত্রপত্রিকা বেরিয়েছে, যতটা আনন্দ দেশে বিজ্ঞাপন দিয়েছিলাম, যতটা পেয়েছি, অনেক পেয়েছি, সেইগুলো সব সাল অনুযায়ী মানে সাজিয়েছি। সেই পত্রপত্রিকা সংকলনে আলোচনা হয়েছে, প্রথমে লেখকদের ফোন নাম্বার দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে জোগাড় হয়, এবং এটাকে খুব স্বীকৃতি জানিয়েছিলেন আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিহির চৌধুরী কামিল্লা, তিনিও ভূমিকা লিখে দিয়েছিলেন এবং এটার প্রচার কামনা করেছেন অনেকে। খুব সুন্দর, বিভিন্ন লাইব্রেরিতে এটা আছে। শুভেচ্ছা রইল, আপনারা আরো কাজ করুন, সুস্থ থাকুন, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা বার্তা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই বলবো যে সবাই তো আর সাহিত্যের জন্য চেষ্টা করবে না, কিন্তু যারা করছেন তারা অনেকেই কিন্তু নানা নিবিষ্ট চিত্তে খুব ভালোভাবে, আন্তরিকভাবে করছেন, এবং সেটা আমার মনে হয় যে আরও একটা যোগাযোগ, আরও অনেকদের সঙ্গে যোগাযোগ করে সাহিত্য চর্চাটাকে আরও গভীর করে, এবং গবেষণামূলক যদি কিছু করা যায়, যেমন আমাদের জয়ন্ত দত্ত শুরু করেছে। আমাদের একটা দুর্গাপুর সংখ্যা হচ্ছে, এই শারদ সংখ্যা কাজ শুরু হয়ে গেছে, আমি একটু জানিয়ে দিলাম এই মুহূর্তে, কারণ আমরা দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা করেছিলাম একটা সংখ্যা, সেটা এখনও খুব অনেকেই চায়, বিক্রি হয়, প্রচুর মানুষ হারিয়ে যাওয়ার এইসব, অনেকেই আমি দেখেছি স্টলে বসে যে অনেকে এসে বলেন যে দাদা আমার দাদু
দাদুর নাম রয়েছে নাকি এই বইটাতে। কারণ আমি যখন ওই সংখ্যাটা করি তখন আমি বলেছিলাম যে সবার কথা লিখবেন, সেই সময় মানুষ যারা এখন বেঁচে নেই হাজার হাজার মানুষের নাম রয়েছে, সেখানে বিশিষ্ট জনেরা লিখেছেন। এইবারেও যেমন আমাদের শারদ সংখ্যায় দুর্গাপুর সংখ্যা হচ্ছে, খুব গবেষণামূলক কাজ, দুর্গাপুরের শিক্ষা, দুর্গাপুরের স্বাস্থ্য, দুর্গাপুরের গান, দুর্গাপুরের পর্বতারোহণ থেকে শুরু করে সমস্ত কিছু থাকছে। সেটা আমরা চেষ্টা করছি, জানি না এখনও বিষ্ণুদা রয়েছেন সাথে, আমার অনেকেই রয়েছেন সাথে, বিষ্ণুদা তো খুবই সাহায্য করেন এইসব। তো দেখা যাক, আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে আমরা হয়তো বার করতে পারবো খুব মোটা একটা বই, গবেষণা বই। এবং আমি যেটা বললাম যে শিশু সাহিত্য নিয়ে একটা গবেষণামূলক কাজ, ঝর্ণাদির সঙ্গে আমার একটু কথা হয়েছিল, বিষ্ণুদার সঙ্গেও আমার কথা হয়েছে। তো দেখা যাক যদি আমি পরবর্তীতে করতে পারি একটা এই অঞ্চলে শিশু সাহিত্য নিয়ে একটা গবেষণামূলক কাজ। তো যাই হোক, আজকের মতো মানে হ্যাঁ, শিশু সাহিত্য নিয়ে গবেষণা করা সত্যিকারের খুব একটা দরকার। দুর্গাপুরে অনেক শিশু পত্রিকা ছিল এক সময়, বা অনেকে শিশু সাহিত্য করে যাচ্ছেন, বড়দের সাহিত্য লিখছেন, শিশুদের সমান নিষ্ঠায়। কাজেই শিশু সাহিত্য অনেকে, বা আমার মনে হয় দুর্গাপুরের গবেষণামূলক লেখা, দুর্গাপুরকে নিয়ে, নানা জিনিস নিয়ে, শিশু সাহিত্য নিয়ে, এই বড়দের কবিতা নিয়ে, ছড়া নিয়ে, এই গল্প নিয়ে, এগুলো একটু বিশেষ মানুষের একটা ভবিষ্যতে প্রজন্মের কাছে পৌঁছানো যায়। তাদের দাদুর লেখা চেপেছে, ঠাকুমার লেখা চেপেছে, এরকম উৎসাহী হয়, তারা ভবিষ্যতে উদ্বুদ্ধ হতে পারে। এই গবেষণামূলক লেখা মনে হয় যে লিখলে খুব ভবিষ্যতে সাহিত্যের ভূমিটা আরো উর্বর হবে, সুন্দর, সমৃদ্ধ হবে। ধন্যবাদ। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার সামনের রবিবারে অন্য কোনো অতিথি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লিখুন, ভালো চর্চা করুন। নমস্কার।